আসসালামু আলাইকুম। আমি এস এম শাহ আলম সৈকত, পোল্যান্ড থেকে। আজকে আমাদের স্টাডি ওয়ার্ল্ড বিডি ফেসবুক পেজের লাইভ যারা দেখছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইএলটিএস এন্ড স্টাডি অ্যাব্রড। তো এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আজকে যুক্ত হয়েছেন আমার খুবই ক্লোজ বড় ভাই, আমার মেন্টর বলতে পারেন, যিনি আমাকে বিভিন্ন বিষয়ে সাজেশন দিয়ে থাকেন এবং অনেকেই তাকে চিনেন এবং নাম শুনেছেন। তিনি আর কেউ নন, মিস্টার লিয়াকত হোসাইন, যিনি সিইও অফ লিয়াকতস ইনস্টিটিউশনস। সো আমরা তাকে আজকে যুক্ত করেছি। সো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হাউ আর ইউ? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? স্যার, আজকে আমাদের ফেসবুক লাইভ অনেকেই দেখছেন, তো এই লাইভে আপনি আসছেন, আপনাকে খুব ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজ থেকে আপনাকে স্বাগতম। বাট আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি আপনার সঙ্গে, সেটা হচ্ছে আইএলটিএস এবং স্টাডি অ্যাব্রড। তো আইএলটিএস এর বিষয়ে আপনি অনেক বছরের অভিজ্ঞতা, তো আপনার অভিজ্ঞতার আলোকে আজকে আমাদের স্টুডেন্ট এবং অডিয়েন্সদের কিছু পরামর্শ দিবেন। তো তার আগে আপনি নিজের পরিচয়টা যদি অডিয়েন্সদেরকে একটু দিতেন তাহলে খুবই ভালো হতো। আপনার নিজ মুখ থেকে শুনতে পারি আমরা। Okay, thank you, Mr. Shaikat. Basically, my name is Liaquat Hussain. People call me Liaquat Sir, and I'm working in a college. I'm assistant professor of English. It's in Lalmati Lyceum College in English department, and as well as I'm the CEO of Liaquat IELTS Institute. I have got 3 branches: Lalmatia, Mirpur 10, and Uttara. And I started in a public university that is called Chittagong University from English department. And I've been teaching IELTS since 2003, 17 years. years? Yes, since 2003. 2003 সাল থেকে পড়াচ্ছি ভাইয়া। 17 years. So it's a long journey. It's a long journey. It's a long journey. Yeah. So I think that this year, since your journey, you are having, you're facing challenges, right? No, I don't face any challenges because আমি তো অনেকদিন যাবত পড়াচ্ছি। তো আমি দেখলাম যে একটা সংখ্যক স্টুডেন্ট কমে গিয়েছে যারা আসলে কি বলা যায় যে জেনুইন স্টুডেন্ট না। সে অনেকে এমনিতেই আইএলটিএস করতো, তাদের কোনো গোল ছিল না, তাদের সংখ্যাটা কমে গেছে। বরং আমি দেখেছি যে যারা জেনুইন ক্যান্ডিডেটস, তারা এখন এই সময়টাকে অনেকে বেশি কাজে লাগাতে চাচ্ছে। যেমন ইউনিভার্সিটি টিচার্স, যারা কিছু প্রফেশনালস আছে যারা ইমিগ্রেন্ট হতে চান, অথবা কিছু ভালো ইউনিভার্সিটি স্টুডেন্ট যাদের গোল ওরিয়েন্টেড, যে তারা অবশ্যই আমেরিকাতে পড়তে যাবে, কানাডা পড়তে যাবে, ইউরোপে পড়তে যাবে, তারা বরং এখন অনেক বেশি আমাদের কাছে পড়তে আসছে। আচ্ছা, that means you are enjoying this time, I think. Yes, I'm busy and I'm enjoying my time. Good. With the professionals. Yes. Anyway, by the way, so I have a few questions on behalf of the students. স্টুডেন্টদের পক্ষ থেকে আমি আপনাকে কিছু বিষয়ে জানতে চাইবো আইএলটিএস এর বিষয়ে। অবভিয়াসলি যেহেতু আপনি এই বিষয়ে 17 বছর মানে লং জার্নি আপনার, এবং আপনার অনেক বেশি অভিজ্ঞতা, এবং আপনি অনেকগুলো নিজেরই কয়েকটা ব্রাঞ্চ এবং অনেক টিচারদের আপনি আপনার প্রতিষ্ঠানে ভালো ভালো টিচাররা ইনস্ট্রাকশন দিয়ে থাকে। তো যেহেতু আপনি সবার বলতে গেলে মেন্টর, সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো স্টুডেন্টদের পক্ষ থেকে, কারণ আপনি তো জানেন যে আমাদের এই চ্যানেলটার মূল উদ্দেশ্য। হাই how are you? Hi uncle, I'm good, how are you? How are you? I'm fine. Wow. Okay, so join with us, okay? Okay. Kita gini, So
সো বেসিক্যালি আমাদের এই স্টাডি ওয়ার্ল্ড বিডি পেজের মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট যারা ইউরোপ সহ বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পড়তে যেতে চায় তাদেরকে আমরা গাইড করে থাকি। তো বিদেশে পড়াশোনার কথা আসলেই প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আইএলটিএস, আর এই বিষয়ে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস অনীহা থেকে থাকে। তো আমার আপনাকে আজকে ইনভাইট করার মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আপনার মাধ্যমে যদি তাদেরকে মোটিভেট করা যায়, গাইড করা যায়, আমার মনে হয় যে এতে ক্যান্ডিডেটরা উপকৃত হবে, যে কারণে আপনাকে ইনভাইট করা এবং আপনি আজকে আমাদের সঙ্গে জয়েন করছেন। ধন্যবাদ আপনাকে আবারও। তো প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার মুখ থেকে শুনতে চাই যে why IELTS to study abroad? অ্যাকচুয়ালি হচ্ছে যে কেউ যদি ভালো কোনো দেশে যেতে চায়, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভালো কোনো ইউনিভার্সিটি পড়তে চায়, সে তো আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না। মানে তার উদ্দেশ্য যদি হয় পড়াশোনা করা, পড়াশোনা করে ভালো একটা কেরিয়ার মানে বিল্ড আপ করা, সেক্ষেত্রে অবশ্যই তাকে আইএলটিএস পরীক্ষা দিতে হবে। আইএলটিএস ছাড়া অন্য কোনো ওয়ে নাই আমার জানা মতে। প্রথম কাজটি হচ্ছে আইএলটিএস। আর আমি দেখেছি যে স্টুডেন্টের মধ্যে একটা মিসকনসেপশন আছে, রং কনসেপশন আছে, সেটি হচ্ছে যে তারা অনেকে ভাবে যে আইএলটিএস বোধহয় অনেক কঠিন। আসলে আইএলটিএস অত কঠিন না, আইএলটিএস হচ্ছে খুবই সিস্টেমেটিক। তো তারা এই ভুল ধারণা থেকে অনেকে চেষ্টা করে যে আইএলটিএস ছাড়া কি করে বিদেশে যাওয়া যায়। আমি অনেক স্টুডেন্টকে পেয়েছি, আমাকে এসেও বলে স্যার আইএলটিএস ছাড়া কি বাইরে যাওয়া যাবে? তো আমি বলি তুমি কেন? বলে স্যার আমার দ্বারা বোধহয় আইএলটিএস ভালো হবে না। তখন আমরা তাকে একটা অ্যাসেসমেন্ট টেস্ট নেই, তাকে বলে দেই যে তুমি কিন্তু অলরেডি এই মুহূর্তে 5.5 লেভেলে আছো, তুমি একটু চেষ্টা করলে 6.5 থেকে 7 উঠাতে পারবে। মানে তাদের একটা ভুল ধারণা যে আইএলটিএস বোধহয় অনেক কঠিন, মানে আইএলটিএস শুরু না করেই, আইএলটিএস ঘাটাঘাটি না করেই তারা ভাবে যে এটা বোধহয় অনেক কঠিন। এটা একটা তাদের একটা ভুল ধারণা। মানে মনের মধ্যে একটা ভয় কাজ করে, ওই ভয়টা থেকে বের হয়ে আসতে পারে না, এটাই কি? সে আগে থেকে পারসেপশন নিয়ে আসে যে আইএলটিএস বোধহয় অনেক কঠিন, আমার দ্বারা সেটা হবে না। এটা মানে সে আইএলটিএস কোনোদিন একটা বই খুলে দেখেনি বা কাউকে জিজ্ঞেস করেনি ভাই আইএলটিএস পরীক্ষা কি আছে, মানে শুধু শুধু সে ভয় পাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কিছু সাজেশন যদি দিতেন যে একটা স্টুডেন্ট মানে 2 থেকে 3 মাসের মধ্যে কিভাবে তারা কাঙ্ক্ষিত তাদের স্কোর করতে পারে। আর আমরা যদি একটা এবং বিদেশে বিশেষ করে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লিকেশনের জন্য ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য মিনিমাম রিকোয়ারমেন্টটা কি হতে পারে এবং এটা অ্যাচিভ করার জন্য আপনার গাইডলাইন কি? আমরা সবাই জানি যে বাইরে পড়তে গেলে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে তার যদি 6 স্কোরটা থাকে তাহলে সে মোটামুটি মোরলেস সব ভার্সিটিতে সে অ্যাপ্লাই করতে পারবে। 6 পেলে মানে আশা করা যায় সে বাইরে অ্যাপ্লাই করতে পারবে এবং তার একটা ইউনিভার্সিটি হয়ে যাবে, তার পছন্দের একটা ইউনিভার্সিটি হয়ে যাবে। আর তার থেকে যদি ভালো স্কোর পায় তাহলে তার স্কলারশিপ পাওয়ার চান্সেস থাকে। সেটা যে মাস্টার্স প্রোগ্রামে হয় সেটা আপনি অনেক ভালো জানেন, আপনি বলবেন। আর আমি মনে করি যে আইএলটিএস শুরু করার আগে প্রত্যেকটা স্টুডেন্টের একটা কাজ করা উচিত, যারা বাংলাদেশে বা দেশের বাইরে প্রফেশনালস আছেন আইএলটিএস, তাদের প্রফেশন আইএলটিএস নিয়ে কাজ করেন। তো স্টুডেন্টরা আইএলটিএস প্রফেশনাল কাছে কি বলতে পারে স্যার আমি একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিতে চাই, যে আমার বর্তমানে প্রকৃত অবস্থা কি এটা আমি জানতে চাই, মানে আমি আইএলটিএস এখন পরীক্ষা দিলে কত পেতে পারি। তো মোটামুটি দেখা যায় যে যারা বাংলাদেশে এইচএসসি পাস করার পর এইচএসসি পাস করেছে, সে ইংলিশে খুব ভালো না আবার খুব দুর্বল না, অথবা সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, এরকম স্টুডেন্টরাই বেশি আসে। সো তাদের লেভেলটাই থাকে, কারেন্ট লেভেল থাকে 5 থেকে 5.5, তারা একটু চেষ্টা করলেই তাদের দ্বারা ভালো রেজাল্ট করা সম্ভব। সো আমরা যেটা করি লিয়াকাস, আপনি জানেন যে আমরা লিয়াকাস ইনস্টিটিউট, আমি পড়াই 17 বছর, বাট আমার ইনস্টিটিউটটা হচ্ছে 2007 ডিসেম্বর থেকে 13 ইয়ার্স। তো এখানে আসলে আমরা ছাত্রদেরকে বোঝাই হোয়াট ইজ আইএলটিএস এবং তাকে বলি যে আপনাকে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিলে ভালো হয়। সো আমরা আপনার হাতে যদি 30 মিনিটসের মতো টাইম থাকে আপনাকে আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিব, 1 আওয়ার থাকলে খুবই ভালো হয়। সো আমরা তাদেরকে কি করি, শর্টকাট একটা আইএলটিএস এর অ্যাসেসমেন্ট টেস্ট নেই এবং তখন বলে দিই যে আপনি এই মুহূর্তে 5 লেভেলে আছেন, আগামী 2 থেকে আড়াই মাস প্র্যাকটিস করলে আপনার দ্বারা 6.5 থেকে 7 পাওয়া সম্ভব, আবার কারো পক্ষে 8 পাওয়া সম্ভব যারা ভালো স্টুডেন্ট। সো আমরা তাদেরকে প্রেজেন্ট তাদের লেভেলটা কোথায় এটা বোঝানোর চেষ্টা করি যে আপনার ভোকাবুলারি এই অবস্থান, আপনার গ্রামারের এই কন্ডিশন, আপনার রিডিং রাইটিং লিসনিং স্পিকিং আপনি এখন এই পর্যায়ে আছেন
এবং আমরা যে অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে তাদেরকে সাধারণত একটা বেসিক কোর্স দিই। ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্ট যারা তাদের বেসিকটা স্ট্রং থাকে না, সো আমরা শুরুতে যে কোর্সটি করাই IELTS ফাউন্ডেশন কোর্স করাই, তার পাশাপাশি আমরা IELTS করাই। 3 days আমরা তাদেরকে বেসিক কোর্স করাই, যেখানে আমরা তাদেরকে ভোকাবুলারি, গ্রামার, স্পিকিং, ফ্রি হ্যান্ড রাইটিং, এটা হচ্ছে 3 days করাই। প্যারালালি অন দ্য আদার হ্যান্ড আমরা অন্য 3 দিন তাদেরকে IELTS ক্লাস করাই, যেখানে IELTS এর টিপস টেকনিক গুলো শেখাই। সো মানে যাদের বেসিক ভালো না, তারা 2টা প্রোগ্রাম যদি একসাথে করে তো 2 থেকে 2.5 মাসের মধ্যে তারা একটা ভালো স্কোর করতে পারে। আচ্ছা, দ্যাট মিন্স আপনি বলছেন যে যদি আপনি প্রথমে একটা অ্যাসেসমেন্ট টেস্ট নেন, যদি ইফ ইউ ফাইন্ড দ্যাট the students are in a particular level, then you suggest them for going for the next level, right? According to their basic or according to their what can I say, তাদের লেভেল অনুযায়ী আপনি তাদেরকে গাইডলাইন করে থাকেন, এই তো? স্টুডেন্টরা বুঝতে পারে না, আমরা বুঝতে পারি তার কোথা থেকে শুরু করা উচিত, তার কি বেসিক থেকে শুরু করা উচিত নাকি তার IELTS থেকে শুরু করা উচিত, এটা প্লেসমেন্ট টেস্ট দিলেই বোঝা যায়। তবে আমি বলবো যে 70% স্টুডেন্টদের বেসিক সহ IELTS করতে হয়। 30% স্টুডেন্ট বা 20% স্টুডেন্ট যারা কিনা বেসিক ছাড়া সরাসরি IELTS করে তারা ভালো রেজাল্ট করতে পারে। ওকে, আচ্ছা, তো আপনার এখানে যারা IELTS করতে আসে তারা বেসিক্যালি কোন প্রফেশনের বাচ্চা? সবাই কি স্টুডেন্ট আর অন্য প্রফেশনেরও আছে? লিয়াকাতসে আমাদের 2 ধরনের প্রফেশনালরা আসে। এক নাম্বার হচ্ছে যারা স্টুডেন্ট, যারা HSC কমপ্লিট করেছে বা A লেভেল করেছে, তার A লেভেল থেকে শুরু করে HSC কোর্স থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন লেভেলের স্টুডেন্টরা আসে, যা BBA পড়ছে, MBA পড়তেছে, অনার্স করছে, মাস্টার্স করছে, এই লেভেলের ছেলেমেয়েরা আসে। অনেকে শুধু HSC পাস করেই চলে আসে, পরীক্ষা দিয়ে চলে আসে, এটা হচ্ছে স্টুডেন্টদের। আর যারা GT জেনারেল ট্রেনিং মডিউল করে, যারা ইমিগ্রেশন করতে চায়, তারা হচ্ছে প্রফেশনালস, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হয়তো বিজনেস করছে, কেউ ইউনিভার্সিটি টিচার। সো মানে আমরা দুই ধরনের ক্যাটাগরি, বা একটা হচ্ছে স্টুডেন্ট যারা HSC থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা আপনার মানে অলরেডি জব করছে বা বিজনেস করছে, প্রফেশনালরা আমাদের কাছে আসে। দ্যাট মিন্স একটা হচ্ছে স্টুডেন্ট গ্রুপ আর একটা হচ্ছে প্রফেশনাল গ্রুপ, রাইট? জি, অলরাইট। সো বেসিক্যালি স্টুডেন্ট যারা আপনার ওখানে যায় তারা তো ম্যাক্সিমামই হায়ার স্টাডির জন্যই বেসিক্যালি IELTS করা, তাই কি না? স্টুডেন্ট যারা তারা অবশ্যই মানে আমরা 2 ধরনের স্টুডেন্ট পাই, এক হচ্ছে জেনুইন স্টুডেন্ট আর একটা ফেক স্টুডেন্ট। জেনুইন স্টুডেন্টদের সংখ্যা আমি বলবো 50%, যারা দেশের বাইরে আসলে পড়াশোনা করতেই যায়। আর বাকি 50% বলবো যারা একটা সুযোগ খোঁজে যে আমি ইউরোপে যেতে পারি কিনা, ঢোকার পর সে হয়তো আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট খুব কম স্কোর নিয়ে তারা ইউরোপে গিয়েছে এবং পরবর্তী তারা পড়াশোনা শেষ করতে পারেনি। তারপর আমি দেখলাম যে তারা দেশের বাইরে ভালো ক্যারিয়ার করতে পারেনি এবং বাংলাদেশে এসেও, যেহেতু সে তার গ্রাজুয়েশন করেনি বাইরে, সে বাংলাদেশে এসেও ভালো কিছু করতে পারছে না। আর যারা জেনুইন তারা আসলে দেশের বাইরেই বেশিরভাগ সেটেল হয়ে যায়, মাস্টার্স PhD করে বাইরে সেটেল হয়ে যায়, অথবা তারা দেশে ব্যাক করলেও তারা অনেক ভালো কিছু করতে পারে। ট্রু। তো এবার আপনার কাছে জানবো যে একটা স্টুডেন্ট বাসায়, যেহেতু এখন লকডাউন সিচুয়েশন এবং সারা পৃথিবীতেই মানুষ এখন ঘরের বাইরে যেতেই ভয় পায়, তো এই অবস্থায় তো বাংলাদেশেও এর অবস্থা অনেক মানে করুণের দিকে যাচ্ছে দিন দিন। তো যেহেতু মানুষ এখন ঘরেই বেশিরভাগ সময় থাকছে, তো ঘরে বসে কিভাবে একটা ক্যান্ডিডেট ভালো প্রিপারেশন নিতে পারে? ঘরে বসে অবশ্যই সম্ভব। সে চাইলে নিজে একা IELTS প্র্যাকটিস করতে পারে। ক্যামব্রিজের বইগুলো আছে মার্কেটে 1 থেকে 15, সেই বুকস গুলো নিয়ে সে মক টেস্ট দিতে পারে। তারপর হচ্ছে বইয়ের শেষে রিডিং এবং লিসনিং এর অ্যান্সার দেওয়া আছে, সে বুঝতে পারবে কয়টা হয়েছে কয়টা হয়নি। সে হয়তোবা তার স্পিকিং তার কোন লেভেলে আছে বা ফ্রি রাইটিং তার মানে টাস্ক 1 টাস্ক 2 সেগুলো ঠিক হলো কিনা, এটা অবশ্যই একজন প্রফেশনাল কাউকে দেখাতে হবে, অথবা যে আগে IELTS এ ভালো স্কোর করেছে এমন কাউকে দেখাতে হবে। সো সে নিজে হয়তো লিসনিং রিডিং কিছুটা পারতে পারে, বাট নিজে সে রাইটিং এবং স্পিকিং মানে সে নিজেকে অ্যাসেস করতে পারবে না। আর আরেকটা হচ্ছে যে এখন প্যান্ডামিকের মধ্যে স্টুডেন্টরা চাইলে ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারে। মানে ইভেন আমাদের কাছে তো স্টুডেন্টরা করছে অনলাইনে, আল্লাহর রহমতে আমরা অনেক বিজি। এই যে আপনাকে লাইভ দেওয়ার জন্য মোটামুটি এই যে আপনার সাথে যে আমার
সেশন হবে আজকে, আমরা 3 উইকস যাবত কথা বলছিলাম, মানে আপনাকে আমি টাইম বের করতে পারছিলাম না। এর মানে হচ্ছে আসলে আমি আমার স্টুডেন্টদেরকে করাচ্ছি, আমি তো তাদের ক্লাস ফাঁকি দিয়ে তো আমি লাইভ করতে পারি না, তাই না? তো যারা আমরা প্রফেশনাল, আমরা অনেক ব্যস্ত, তো স্টুডেন্টরা বরং যারা জেনুইন তারা এই রিকমেন্ডটা অনেকে কাজে লাগাচ্ছে। কেউ একা একা ট্রাই করছে সেটার সংখ্যা অনেক কম, আর ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু আমাদের সাথে কানেক্টেড, তারা এখন অনলাইনে আমাদের সাথে ক্লাস করছে বাংলাদেশে। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য বেস্ট সোর্স কি আপনার মতে? লাইক বুক, ইউটিউব or online sources, which one do you think that the best source for practicing IELTS? এই প্রশ্নের অ্যান্সারের আগে আমি আপনাকে কিছু লজিক দেখাই। সেটা হচ্ছে আইএলটিএস পরীক্ষা কারা নেয় সেটা আগে জানতে হবে। আইএলটিএস পরীক্ষা কন্ট্রাক্ট করে হচ্ছে আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটি, মানে ব্রিটিশ কাউন্সিলের থ্রুতে, আর হচ্ছে আইডিপি অস্ট্রেলিয়া। সো পরীক্ষা নিচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তাহলে ক্যামব্রিজ ইউনিভার্সিটির বুকস হচ্ছে, অফিসিয়াল বুকস হচ্ছে আপনার ক্যামব্রিজ 1 থেকে 15 পর্যন্ত। আমি যদি বেস্ট কোনো বই বলেন তাহলে আমি বলবো যে ক্যামব্রিজের বুকসগুলো স্টুডেন্টরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারে। বই শেষে অ্যান্সার দেওয়া আছে, ইভেন রাইটিং এর স্যাম্পল অ্যান্সার সেখানে দেওয়া আছে। একজন স্টুডেন্ট চাইলে নিজেকে ক্যামব্রিজ বই প্র্যাকটিস করে নিজেকে প্রিপেয়ার করা সম্ভব তার দ্বারা। আচ্ছা, আপনি সাজেস্ট করছেন যে ক্যামব্রিজের বুকগুলোই মানে আপনি প্র্যাকটিস বেশি বেশি প্র্যাকটিস করতে বলছেন, এই তো? আমাদের লাইভটা শেয়ার করলে বোধহয় ভালো হয়, তাহলে আমাদের ফ্রেন্ডসরা জয়েন করতে পারবে। হ্যাঁ, শেয়ার করা উচিত। আমি শেয়ার করে দিচ্ছি, আমি আমার পেজ থেকে শেয়ার করছি। You're having network problem, I guess. Yes, I think so. Yeah, it's interrupting. আমার এখানে অবশ্য নেটওয়ার্ক কিছুটা ভালো হয়েছে। আজকে বোথ সাইড থেকে মোর অর লেস প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, দ্যাট মিন্স আমরা কয়েকটা ইনফরমেশন পেলাম। একটা হচ্ছে আইএলটিএস অ্যাটলিস্ট মিনিমাম 6 থাকলে ইউরোপে বা বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেশন করার দ্বার খুলে যায়। সেকেন্ড যে বিষয়টা আপনি শেয়ার করলেন সেটা হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে একটা ভালো প্রিপারেশন সম্ভব। সামারাইজ করছি যেহেতু আমাদের একটা গ্যাপ চলে গেল, যারা এখন অনেকেই দেখছেন। স্যার, আইএলটিএস এ যদি ভালো স্কোর না থাকে সে তো আসলে কোনো ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবে না। That's true. আর আইএলটিএস স্কোর থাকলে যে কত ধরনের অ্যাডভান্টেজ থাকে এটা যারা বাইরে আসে স্যার শুনছেন কি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে আইএলটিএস না করে যারা আসে তারা বিদেশে আসার পরে বুঝতে পারে যে দেশে আইএলটিএস করে আসলে কি লাভ হতো আর না করার কারণে তাদের কি ক্ষতি হয়েছে এটা বুঝতে পারে। তো এই কারণে আমি মোস্ট অফ দা ভিডিওতে শেয়ার করি যে আপনার আইএলটিএস ছাড়াও যদি ভিসা হয় তারপরে আপনি আইএলটিএস করে আসেন। এর কারণ হচ্ছে there are many advantages, স্কলারশিপ থেকে শুরু করে সবকিছুতেই। এনিওয়ে স্যার, আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে আমি যেগুলো আপনাকে করতে চাই। সেটা হচ্ছে আপনি একটা তো বললেন হচ্ছে ক্যামব্রিজ বুকগুলো প্র্যাকটিস করতে, হ্যাঁ? তো ইউটিউবে যে বিভিন্ন লেসন থাকে, আপনার মতে কি কোনো ওয়েবসাইট বা কোনো ইউটিউব চ্যানেল যেগুলো ফলো করলে একটা স্টুডেন্ট আর একটু উপকৃত হতে পারে আইএলটিএস এর জন্য? আমি বলবো যে ইউটিউব আসলে সবার জন্য না। একটু অ্যাডভান্স লেভেলের যারা, তারা ইউটিউব থেকে মানে বেনিফিটটা নিতে পারে।
কারণ সে বুঝতে পারে যে কোনটা মানে অথেন্টিক ইনফরমেশন আর কোনটা অথেন্টিক ইনফরমেশন না। আর যাদের বেসিক ভালো না তারা তো বুঝতে পারে না যে তার কোনটা করা উচিত কোনটা, কারণ এক একজন ইউটিউবার এক এক ভাবে এক্সপ্লেইন করে। তো এটা বুঝতে পারার জন্য একটা মিনিমাম যোগ্যতা থাকা উচিত। দ্যাটস ট্রু, বিকজ ইউটিউবাররা তো বিশেষ করে আমরা দেখি ভিডিও দেখলে ইন্ডিয়ান ইউটিউবার আইএলটিএস ইনস্ট্রাক্টর যারা আছে বা ইউরোপের বিভিন্ন আইএলটিএস ইনস্ট্রাক্টর, ইভেন কি ইংলিশ স্পিকিং কান্ট্রি যারা আইএলটিএস ইনস্ট্রাক্টর, তারা কিন্তু তাদের টোনে কথা বলে। আমাদের দেশে স্টুডেন্টদের যে লেভেল বা তাদের যে মেন্টালিটি, এরা কিন্তু তারা বুঝে না। তারা কিন্তু অন অ্যান এভারেজ প্রত্যেকের জন্য একই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে বা একই লেভেলের টোন ইউজ করছে। ইউ আর রাইট। আর অ্যাকসেন্ট আসলে আমিও সেটাই মনে করি যে আসলে অ্যাকসেন্ট আসলে ইম্পর্টেন্ট না। স্টুডেন্টরা মনে করে কি যে আমি তো ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারি না, আমি তো আমেরিকানদের মতো করে অ্যাকসেন্টে কথা বলতে পারি না। সো আইএলটিএস যেমন স্পিকিং এর অ্যাকসেন্টের প্রশ্ন আসে, অ্যাকসেন্ট আসলে ডাজন্ট ম্যাটার। আপনি বাংলাদেশি অ্যাকসেন্টে কথা বলেন, আপনি ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলেন, আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলেন, মানে এটা হচ্ছে ন্যাচারাল। মানে বিষয়টা হচ্ছে আপনি রং প্রনাউন্সিয়েশন করতে হবে না, আপনি কারেক্ট প্রনাউন্সিয়েশন করতে হবে। আপনার প্রনাউন্সিয়েশন যদি ঠিক থাকে আপনার অ্যাকসেন্ট প্রয়োজন নাই আপনার। আজকে প্রচুর ইন্টারাপশন হচ্ছে ভিডিওতে, সরি ফর দ্যাট। না কোনো সমস্যা নেই, এটা হতে পারে কারণ So, জি বলেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের আজকে টপিক যেটা ছিল সেটা হচ্ছে আইএলটিএস এবং স্টাডি অ্যাব্রোড। তো বেসিক্যালি স্টাডি অ্যাব্রোড এবং আইএলটিএস, ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে প্রিরিকুইজিট। যদি বলা হয় যে পূর্ব শর্ত বিদেশে স্টাডি করার, তাহলে সেটাই হচ্ছে আইএলটিএস। তো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে চেষ্টা করেছি যে বিভিন্ন দেশের পড়াশোনা বা সেখানকার সিস্টেমগুলো শেয়ার করতে এবং যারা পড়াশোনা করছে তাদের মাধ্যমেই, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা বিষয় চলে আসে সেটা হচ্ছে আইএলটিএস এবং কোশ্চেনও আসে এই নিয়ে। যে কারণে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে আগে পরামর্শ দেওয়া উচিত। আর যে কারণে আপনাকে আমি অনেকদিন ধরে ইনভাইট করছিলাম, আপনি সময় করতে পারছিলেন না। তো আপনি তো একটা প্রতিষ্ঠানে অনেকদিন ধরে পরিচালনা করছেন, তো এখানে যে স্টুডেন্ট গুলো বিদেশে পড়াশোনা করতে যায় বা করতে চায়, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে চিটেড হয়। আপনি মনে করেন যে কেন তারা চিটেড হয়, মানে এটার মেইন রিজন গুলা কি আপনার মতে? হ্যাঁ, মেইন রিজন সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তারা মনে করে যে যারা বড় বড় বিজ্ঞাপন দেয়, আমি কারো নাম বলবো না, সেই প্রতিষ্ঠানগুলো বোধহয় অথেন্টিক। স্টুডেন্টরা ভাবে যাদের অফিসের গেট আপ অনেক সুন্দর, যে তারা অনেক বেশি ইনভেস্ট করছে, তারা বোধহয় টাকা নিয়ে চলে যাবে না। তো এই ফাঁদেই তারা পা দেয় বেশি। আমি তো মনে করি যে একজন যে কনসালটেন্ট, তার অফিস কেন, সে তো বাসায় বসেও কাজ করতে পারে। তার যদি ইউনিভার্সিটি, মানে যেমন আপনি ইউরোপে পড়াশোনা করছেন, এখন আপনার কাছে যদি আমি আমার স্টুডেন্টকে রেফার করি, আপনি তো আপনার ঘরে বসেই কাজ করতে পারেন। অনলাইনে আপনি স্টুডেন্টদের সাথে ইন্টারভিউ নিয়ে কাজ করতে পারেন। আপনি তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে অফিস নিয়ে মাসে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপন দিয়ে অফিস চালাতে হবে, এটার সাথে তো কনসালটেন্সির কোনো সম্পর্ক আমি দেখতেছি না। তো এইটা যারা বিশেষ করে গ্রাম থেকে যারা আমাদের স্টুডেন্টরা আসে, মফস্বল থেকে আসে, অথবা ইভেন ঢাকাতেও আছে কিছু ভালো ইউনিভার্সিটিতে পড়ে ছেলে মেয়েরা, পাবলিক প্রাইভেট, তারাও ভুল করে ফেলে। তারা ভাবে যে এত বড় বিজ্ঞাপন দিচ্ছে, এত বড় অফিস, হ্যাঁ এতদিন তারা বোধহয় আমাকে ভালো সার্ভিস দিবে। আসলে ইভেন এমনও হয়েছে যে ওই ভদ্রলোক যিনি ওই কোম্পানির মালিক, সে হয়তো কোনোদিন নিজে মানে অনেকে আছে গ্রাজুয়েশনই করে নাই। আমি জানি অনেককে যারা কনসালটেন্সি ফার্ম চালায় তারা নিজেরা গ্রাজুয়েশন করেনি। অনেকে আছেন কোনোদিন তারা বাহিরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেনি, বাইরে পড়তে যাওয়া তো দূরের কথা। তাইলে সেসব অফিসে গিয়ে তাদের ফাইল জমা দেয় এবং টাকা জমা দেয় অফিস দেখে, তো সেখানে প্রতারিত হওয়া ছাড়া তো আর কোনো রাস্তা আমি দেখি না। এবং এই ভুলটাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করে থাকে,
বিকজ মানে আমি আপনাকে আমি আমার স্টুডেন্টকে সবসময় বলি, তুমি এমন কারো কাছে ফাইল দিবা, এক নাম্বার হচ্ছে তুমি যদি নিজে কাজটা করতে পারো, ভালো ভালো ইউনিভার্সিটি ওয়েবসাইটে সব তথ্য দেওয়া আছে কিভাবে কি করতে হবে, তুমি নিজে করতে পারলে খুবই ভালো। আর স্টুডেন্টরা ভয় পায় যে টাকাটা যেহেতু ইউনিভার্সিটিতে পাঠাতে হয়, তো সে ওই জায়গাটা ভয় পায় যে 10 লাখ টাকা আমি টিউশন ফি পাঠাবো, 12 লাখ টাকা পাঠাবো, তখন সে আর সাহস করে না। আর তুমি যদি সাহস না করো তাহলে তুমি একটা কাজ করো, এমন কারো পরামর্শ নাও যে বাহিরে পড়াশোনা করে আসছে। যেমন আপনার কথা আমি বলতে পারি যে আচ্ছা স্যার, আপনি যখন ইউরোপে গেলেন আপনি কিভাবে গেলেন, আপনার কাজটা কে করছে, আপনি কি নিজে করছেন নাকি কোনো ফার্মের মাধ্যমে করছেন? আমাকে বলবেন আপনার ফাইল কে রেডি? আমি স্যার একটু জি বলেন। ওই স্টুডেন্টের ব্যাপারে আপনি যেটা বললেন যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে ধরা খায় বা চিটেড হয়, তো আমি স্টুডেন্টের ব্যাপারে একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারে, দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন। আর যদি না পারে, যদি অন্য কাউকে দিয়েও করে, সেক্ষেত্রে নিজের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি টিউশন ফিটা ট্রান্সফার করে অন্যের হাতে না দিয়ে, ইউনিভার্সিটির অ্যাকাউন্ট, এই ট্রান্সফার কিন্তু কারো অ্যাকাউন্টে না, এটা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি তার কোনো ভিসা রিফিউজও হয়, ইউরোপে যেটা হয়, ইউরোপের ইউনিভার্সিটি গুলো 7 to 14 ওয়ার্কিং ডেজ এর মধ্যে টিউশন ফিস কি করে, 7 to 14 ডেজ এর মধ্যে কি করে টিউশন ফি কি করে তারা ব্যাক করে। হ্যাঁ, এই ইনফরমেশনটা আমি আজকে দিচ্ছি কারণ হচ্ছে আমি বেশ কিছু ছেলে মেয়ের কাছ থেকে, বিশেষ করে ক্যান্ডিডেট যারা ছোট ভাই ব্রাদার আছে, এদের কাছ থেকে শুনেছি যে অনেক এজেন্ট বলেন আর অনেককে সাজেস্ট করে যে তাদের হাতে টিউশন ফি দিতে, তাদের ইউনিভার্সিটির সঙ্গে এগ্রিমেন্ট আছে। হ্যাঁ না, তার আবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করছিলাম, বাট আবার ইন্টারাপশন হলো, সরি আজকে নেটওয়ার্কের এই প্রবলেমের জন্য। হতে পারে মাঝে মধ্যে এরকম হতে পারে, সমস্যা হতে পারে। আমি আপনার টাইম পাবো না, আবার কখন ব্যস্ত হয়ে যান, এই জন্য আজকে মানে এটা করছি, না হলে ইন্টারাপশনের মধ্যে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার হচ্ছিল, অন্য একদিন করা যেত। তো বেসিক্যালি স্যার যেটা বলছিলাম, সকল ক্যান্ডিডেটের জন্য সাজেশন হচ্ছে যে আমি স্টুডেন্টদেরকে বলি যে আপনি এমন নিজে কাজ করতে পারলে খুবই ভালো হয়, ওয়েবসাইট দেখে কাজ করা। আর না হলে আপনি অবশ্যই এমন কারো কাছে ফাইল দিবেন যে কিনা বাইরে ইউনিভার্সিটি নিজে পড়াশোনা করছে। কেউ যদি ইউরোপে পড়াশোনা করে আসে, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে আসে, তখন তো সে তাকে প্রপার গাইড করতে পারে। আর নিজের জন্য অ্যাপ্লাই না করে নিজে সে, আমি যেই মেডিসিনটা আবিষ্কার করছি নিজেই খেলাম না, হ্যাঁ, আমি তো আরেকজনকে সেটা সাজেস্ট করতে পারি না, আগে নিজেকে অ্যাপ্লাই করা উচিত আমি মনে করি। আর একটা বিষয় হচ্ছে অনেক স্টুডেন্ট ভিসায় আসে কিন্তু এসে পড়াশোনা কন্টিনিউ করে না, এটা আর একটা খারাপ দিক। এই ধরনের স্টুডেন্টরা তো আসলে দেশের বাইরেও ভালো করতে পারে না, দেশে এসেও তারা ভালো কিছু করতে পারে না। আমি তো I always মানে discourage people who do not study. I always encourage people who studies. আর এখানে বিশ্বের যে কোনো জায়গাতে, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, পড়াশোনার সঙ্গে কাজের সঙ্গে পড়াশোনা, ওয়ার্ক এন্ড স্টাডি, দুইটা একসঙ্গে সবসময় চ্যালেঞ্জিং। সেটা আমাদের দেশেও যেমন চ্যালেঞ্জিং, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে সেটা চ্যালেঞ্জিং। বাট এই যদি ধৈর্য ধরে 2 থেকে 3টা বছর, ব্যাচেলর হলে 3 বছর, মাস্টার্স হলে 2 বছর, যদি কেউ পড়াশোনাটা করে, তাহলে হি গেটস লটস অফ অ্যাডভান্টেজেস, ডকুমেন্টস থেকে শুরু করে বাদ বাকি সব। কিন্তু এভরিওয়ান ওয়ান্টস টু গেট এভরিথিং শর্টকাট।
শর্টকাট সলিউশনই মানে বেসিক্যালি দ্য ব্যারিয়ার্স। আসলে জীবনে কোথাও তো শর্টকাট ওয়েতে ভালো করা যায় না। ভালো করতে হলে পারসিস্টেন্স থাকতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, লেগে থাকতে হবে। হ্যাঁ, আর লাইফে আপস এন্ড ডাউন থাকবে, সবকিছুকে ফেস করে তাকে ভালো করতে হবে, তখন ভালো করতে হবে। তো আজকে আমি আপনার এই লাইভের মাধ্যমে একটা মেসেজ আপনাকে প্লাস আপনি যারা স্টুডেন্ট আছে আপকামিং তাদেরকে আপনি এই মেসেজটা দিবেন যাতে কেউ চিটেড না হয়। সেটা হলো প্রথমত হচ্ছে আপনি যেটা বললেন যে নিজে নিজে অ্যাপ্লিকেশন, আর নিজে নিজে অ্যাপ্লিকেশন না করতে পারলে কারো হেল্প নিতে, বাট সেক্ষেত্রে যদি কোনো কনসাল্টিং ফার্মেও যায় সেক্ষেত্রে অ্যাটলিস্ট যাতে টিউশন ফিটা নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পে করে, ইউনিভার্সিটির অ্যাকাউন্ট। আচ্ছা, আমি কিছু কোশ্চেন করি, যেহেতু আমার কাছে অলরেডি এখনো কিছু স্টুডেন্ট পড়াশোনা করছে, তারা জানতে চাই ইউরোপের সবচেয়ে ভালো কোন কান্ট্রি এবং ভালো কোন ইউনিভার্সিটি পড়াশোনার জন্য? ইউরোপে কোন দেশে যাওয়া সবচেয়ে ভালো হবে? ইউকেতে না জার্মানিতে? কোন দেশেটা পড়াশোনার পর স্টুডেন্টের ফিউচারটা ব্রাইট? কোন কান্ট্রিতে ফার্স্ট চয়েস হওয়া উচিত ইউরোপের জন্য? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হোল ইউরোপের মধ্যে কোন কান্ট্রি, আমার সাজেশন হচ্ছে জার্মানি। কারণ কি আছে জার্মানি? এটা আমি কারণগুলো বলি আপনাকে। হ্যাঁ, জি। ফার্স্ট রিজন হচ্ছে আপনার টিউশন ফিস লাগছে না, নো টিউশন ফিস। সেকেন্ড রিজন, এটা কি মাস্টার্স প্রোগ্রামে? আপনি একটা স্টুডেন্ট টিউশন ফি নাই, এটা কি মাস্টার্সে নাকি গ্রাজুয়েশনে, আন্ডারগ্রেডে জার্মানিতে? মাস্টার্স আন্ডারগ্রেডে বোথ, বাট আন্ডারগ্রেডের ক্ষেত্রে জার্মানিতে যেটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি আমি আজকে মোবাইল ডেটা দিয়ে করছি। জি। হ্যালো, জি। আপনি কি ফার্স্টের রিজনটা তো শুনতে পেয়েছেন, যে ফার্স্ট যেটা বলছি সেটা হচ্ছে নো টিউশন ফি। সেকেন্ড হচ্ছে আপনার স্টুডেন্ট জার্মানিতে 1 বছরের অ্যাকোমোডেশন এবং কস্ট এখান থেকে পে করেই যায়, যে কারণে সে 1 বছর সিকিউর থাকতে পারে। জি। সেকেন্ড রিজন হচ্ছে সে যদি পার্ট টাইম 20 আওয়ার্স উইকলি কাজও করে, সেটা দিয়ে সে তার আদার্স কস্ট মেক আপ করে সে কিছু রাখতেও পারবে। আর এট দ্য এন্ড অফ দ্য স্টাডি সে কিন্তু জব সার্চ ভিসা পাচ্ছে। তো সব মিলিয়ে জার্মানি ইজ দ্য বেস্ট প্লেস ইন ইউরোপ টু স্টাডি, আর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য তো বটেই। সেকেন্ড বেস্ট কোন কান্ট্রিকে বলবেন আপনি? সেকেন্ড বেস্ট ইউরোপে? ইউরোপে সেকেন্ড বেস্ট কান্ট্রি ফর হায়ার স্টাডি, সেকেন্ড বেস্ট কান্ট্রি? এখানে স্যার সেকেন্ড থার্ড এইভাবে সিকোয়েন্স করাটা একটু টাফ, বিকজ বেসিক্যালি আমাদের দেশের স্টুডেন্টরা যেটা খুঁজে সেটা হচ্ছে ভিসা কোথায় হয়, এটা ডিপেন্ড করে সময়ের উপর। বাট সেকেন্ড যদি বলেন, আমি সেকেন্ড থার্ড বলবো না, তবে সেক্ষেত্রে যে সকল দেশের টিউশন ফিস নাই অর টিউশন ফিস রিজনেবল, সে পড়াশোনা করার পরেও অ্যাটলিস্ট মানে পার্ট টাইম জব করেও যাতে পড়াশোনা কন্টিনিউ করতে পারে, এমন দেশ, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ইস্তোনিয়ার কথা। পোল্যান্ডেও পার্ট টাইম জব করে আপনার পড়াশোনা কন্টিনিউ করা সম্ভব, বিকজ মানে পড়াশোনা খুব একটা কঠিন না এখানে। জি।
আর যদি বলেন সুইডেনের কথা, সুইডেনে আমি বলবো যে সুইডেনে মানে পড়াশোনা করে জব করে পড়াশোনা করা এবং টিউশন ফি ম্যানেজ করা এটা মিরাকল, মানে অলৌকিক অনেকটা, মানে দিস ইজ নট পসিবল। যদি স্কলারশিপ পায় কেউ সেক্ষেত্রে পসিবল। ইউরোপে কি এখন ভিসা মানে ওপেন হয়েছে পড়াশোনার জন্য বাইরে ইউনিভার্সিটি গুলো? অ্যাডমিশন ওপেন? বেসিক্যালি ইন্টারন্যাশনাল ফ্লাইট তো চালু হয়ে গেছে, বাট এখন পর্যন্তই এম্বাসি গুলা আপনার জমা নিচ্ছে না। জমা নিবে হয়তো বা নেক্সট এই মাসের শেষের দিক অথবা নেক্সট মান্থের শুরু থেকে। জি। আজকে আমাদের নেটওয়ার্ক প্রতিবন্ধকতা তৈরি করছে। একজন বোধহয় একটা প্রশ্ন করেছে, স্যার, হোয়াট আর ইউ থিংকিং অ্যাবাউট ফিনল্যান্ড? ফিনল্যান্ড obviously is a nice country because এটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে ফিনল্যান্ড একটা কোশ্চেনও আসে। হ্যাঁ, ফিনল্যান্ডেও কিন্তু স্যার টিউশন ফিজ নাই, বাট যেটাও আছে এটা খুবই সীমিত। বাট সেক্ষেত্রে যদি আইএলটিএস স্কোর থাকে তাহলে অ্যাডমিশনটা ইজি। আর ফিনল্যান্ড হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পাঁচটার মধ্যে একটা। সো সেক্ষেত্রে ফিনল্যান্ডে পড়াশোনা করার পরে সেটেলড হওয়াও যায়। আর যদি স্পেসিফিকলি ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন কেউ করতে চায় সেক্ষেত্রে আর্লি ইয়ার, বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করাই বেটার। আর ফিনল্যান্ডে ইনটেক শুরু হয়ে যায় সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যায়। আপনি ইউকে এর কথা কিছু বলবেন? ইউকে ইউকে তে এখন কিন্তু আপনার বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে আপনার আইএলটিএস ছাড়াও অ্যাডমিশন দিচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার দিয়ে। আর মিনিমাম 5.5 হলে ইউকে তে অ্যাডমিশন পসিবল। আপনি তো জানেন যে ইউকে তে কিন্তু অ্যাডমিশন হলেই একটা পয়েন্ট অ্যাড হয়। দ্যাট মিন্স আপনি অফার লেটার পেলে পরবর্তীতে টিউশন ফি দিলে আর একটা পয়েন্ট আপনার অ্যাড হচ্ছে। সো এইভাবে কিন্তু ইউকে তে আপনার স্টুডেন্টরা এই সময় অ্যাপ্লিকেশন করতে পারে। তবে সেক্ষেত্রে আইএলটিএস এ যদি অ্যাটলিস্ট 5.5 থাকে তাহলে সে মাস্ট অ্যাডমিশন পাবে। 5.5 তবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও মাস্টার্স প্রোগ্রামে। আরেকটা প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, স্যার, ওয়ান্ট টু নো অ্যাবাউট নেদারল্যান্ডস। সো নেদারল্যান্ডস হচ্ছে বলা যায় যে ইউরোপের যে কান্ট্রিগুলোর মধ্যে তার আজকে আমাদের মনে হয় যে নেটওয়ার্কের কারণে অনেক বেশি ইন্টারাপশন হচ্ছে। আমরা যেহেতু আজকে আইএলটিএস সম্পর্কে জানলাম, তো নেক্সট আমরা কোনো একদিন পার্টিকুলার কান্ট্রি ওয়াইজ, যেহেতু আমাদের অনেক ভিউয়ার্স কোশ্চেন করছে, তো ফিনল্যান্ড বিশেষ করে নেদারল্যান্ড যে সকল কান্ট্রিগুলোতে স্টুডেন্টদের ইন্টারেস্ট আছে ইনক্লুডিং ইউকে, আমরা 1 by 1 দর্শকদের উত্তর দিব। হ্যাঁ, আর একটা কোশ্চেন আছে, স্যার, ওয়ান্ট টু নো অ্যাবাউট নেদারল্যান্ডস, স্যার। ওকে, সো আমরা বিশেষ করে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা শুরু থেকেই ইন্টারাপ্টেড হচ্ছি। নেদারল্যান্ড সম্পর্কে বলছিলেন আপনি। বেসিক্যালি একজন কোশ্চেন করছেন ফিনল্যান্ড সম্পর্কে, পরে আর একজন করলেন হচ্ছে নেদারল্যান্ড সম্পর্কে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে রিকোয়ারমেন্ট যদি বলা হয় যে স্টুডেন্ট ভিসার রিকোয়ারমেন্ট অলমোস্ট
18, 19, 20. Because IELTS এর requirement যেটা আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য 6 is the safe zone আর 5.5 for the bachelor program is the safe zone. But tuition fees এর ক্ষেত্রে Germany there is no tuition fee, Finland there is no কোর্সে টিউশন ফি চার্জ করা হয়। আর যদি বলা হয় যে আর্নিং এর দৃষ্টিকোণ থেকে, সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু নেদারল্যান্ডে পড়াশোনার পাশাপাশি ভালো আর্নিং করতে পারে, যে কারণে অনেকে নেদারল্যান্ডের ব্যাপারে ইন্টারেস্টেড। সো আমরা when new September will start in Germany. So another question has come, when new semester will start in Germany. জার্মানির ব্যাপারে বলি, জার্মানিতে স্যার সেপ্টেম্বর ইনটেকের জন্য 15 জুলাই হচ্ছে লাস্ট ডেট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে। আর অ্যাপ্লিকেশনের ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হয় হচ্ছে ইউনি অ্যাসিস্ট অর ড্যাড স্কলারশিপ, দুইটাই ওয়েবসাইটের মাধ্যমে। তো যে ভাইটি সরকার নিজাম উনি কোশ্চেন করছেন, তো তাকে বলছি যে আপনি দুইটা ওয়েবসাইট ভিজিট করেন। একটা হচ্ছে ড্যাড স্কলারশিপ, যেটা জার্মানির অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়, আর একটা হচ্ছে ইউনি অ্যাসিস্ট অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাসিস্ট। মোস্ট অফ দ্য জার্মানি ইউনিভার্সিটি মোস্ট অফ দ্য কোর্সে অ্যাপ্লিকেশনটা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে করতে হয়, ডিরেক্ট করার অপশন থাকে না। অর্থাৎ ইউনিভার্সিটি পোর্টালে গেলে আপনার যে সাবজেক্ট ওয়াইজ আপনি দেখতে পারবেন যে এটা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে আর ডিরেক্ট। বাট 70-80% ইউনিভার্সিটিতেই আপনার অ্যাপ্লিকেশন করতে হয় ইউনি অ্যাসিস্টের থ্রুতে। সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্ট গুলো ইউনি অ্যাসিস্টে সাবমিট করার পর দেন আপনি বিশেষ করে ডেডলাইন গুলো দেখে নেবেন, কারণ সাবজেক্ট অনুযায়ী এবং ইউনিভার্সিটি ভেদে কিন্তু ডেডলাইন ভিন্ন হয়। এটা আবার বলছি, জার্মানিতে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি অনুযায়ী ডেডলাইন ভিন্ন ভিন্ন হয়। আর নেক্সট যেটা ইনটেক মার্চের জন্য, অর্থাৎ মার্চ ইনটেকের জন্য আপনি অ্যাপ্লিকেশন শুরু করতে পারেন সেপ্টেম্বর থেকে। আর আপকামিং যে ইনটেকটা, এটার জন্য কিন্তু 15 জুলাই ম্যাক্সিমাম কোর্সের ডেডলাইন, ম্যাক্সিমাম, এবং অনেক কোর্সের ডেডলাইন শেষ হয়ে গেছে। স্যার আর কোনো কোশ্চেন আসছে? না, মোটামুটি আমার মনে হয় ইউরোপের অনেক তথ্য স্টুডেন্ট পেয়েছে, এবং আমার স্টুডেন্টদের এই আপনার তথ্যগুলো অনেক উপকার আসবে বলে আমি মনে করি। হ্যাঁ, আপনার আইএলটিএস ইনফরমেশন গুলো যেমন হেল্প করবে আশা করছি। বাট আমাদের যেহেতু পার্টিকুলারলি কোশ্চেন আসছে কান্ট্রি ওয়াইজ, আমাদের মনে হয় যে আজকে নেটওয়ার্ক সমস্যা, তো নেক্সট কোনো একদিন আমরা কোশ্চেন গুলো অ্যান্সার দিলে মনে হয় ভালো হয়। সবার কোশ্চেন আমরা আমাদের যদি নেট ভালো থাকবে ডাউন করে রাখবো। জি জি। তো আমি ইনশাআল্লাহ উইদিন নেক্সট মান্থ, বিকজ আপনি জানেন যে রিসেন্টলি আমি আমার স্টাডি শেষ করছি, তো আমি প্লেস মুভ করছি আর কি, ওয়ান সিটি টু অ্যানাদার সিটি। জি। তো যে কারণে এখনো সবকিছু অ্যাডজাস্ট হয়নি, যে কারণে নেটওয়ার্ক প্রবলেম। আর প্রিভিয়াস প্লেসে নেটওয়ার্ক ওয়াজ ভেরি ফাইন, সো এখানে আশা করছি ঠিক হয়ে যাবে। বিকজ আমি স্টিল আই ডোন্ট নো দ্যাট হুইচ সার্ভিস প্রোভাইডার ইজ দ্য বেস্ট ফর দিস এরিয়া, কারণ সিটি ভেদে ভিন্ন হয়। আমরা এই লাইভ প্রোগ্রামটা আরেকদিন করব ইনশাআল্লাহ, সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে স্যার আজকে আমরা শেষ করতে পারি। আর আপনাকে আজকে ধন্যবাদ দিচ্ছি, যদিও নেটওয়ার্ক সমস্যা ছিল এবং আপনার ব্যস্ততা ছিল সকাল থেকেই, আপনি সময় দিচ্ছেন। আমরা আজকে আইএলটিএস সম্পর্কে অনেক ইনফরমেশন জানলাম, যেটা স্টাডি মানে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেই বিষয়টা নিয়ে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনার মাধ্যমে। তো হয়তোবা আজকে আমাদের সবকিছু ঠিক থাকলে আমরা আরো ভালো ইনফরমেশন দিতে পারতাম। তো ইন ফিউচার আমরা আবার এই অনেকের প্রশ্নের উত্তর নিয়ে আসব। তো স্যার যদি সময় থাকে অবশ্যই যোগদান করবেন। অবশ্যই জয়েন করব ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা শেষ করতে পারি স্যার? হ্যাঁ, শেষ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে ছিলেন। আর আমাদের আজকে নেটওয়ার্ক অনেক খারাপ ছিল, এটা আমাদের হাতে না অবশ্যই,
আমরা চেষ্টা করেছি এর মধ্যে সময় মতো আসতে এবং আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করতে। বাট সবার একটাই ইনফরমেশন আমি সব ভিডিওতে শেয়ার করি, সেটা হচ্ছে সর্বশেষ যে যারা দেশে থেকে ইউরোপে বা ফার্স্ট ওয়ার্ল্ডে পড়াশোনা করতে চান তারা অ্যাটলিস্ট নিজের প্রিপারেশন, যেটা আইএলটিএস প্রিপারেশন এবং আনুষঙ্গিক যে প্রিপারেশন গুলো, এটা এখন থেকেই শুরু করবেন এবং বিদেশে আসার পর অবশ্যই পড়াশোনা করবেন। কেননা আমাদের দেশে স্টুডেন্টদেরকে স্টুডেন্ট ভিসার জন্য এতটা স্ট্রাগল কেন করতে হয়? কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসে কিন্তু পড়াশোনা করে না। আমরা কম স্ট্রাগল করিনি, বাট আমরা পড়াশোনা শেষ করছি আলহামদুলিল্লাহ। তো আমরা সাজেস্ট করবো যে সবাই অ্যাটলিস্ট পড়াশোনা করবেন, দেশের মুখ উজ্জ্বল করবেন, ভালো ভালো কোম্পানিতে জব করবেন। আমি একটা ভিডিওতে স্যার আমার একটা ফ্রেন্ড যে এখানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে তাকে নিয়ে আসবো, অ্যাটলিস্ট যাতে ইন্সপিরেশন পায় যে পড়াশোনা করলে লাভটা কি। অবশ্যই। সো আমার মনে হয় যে এতে অ্যাটলিস্ট মোটিভেটেড হবে যে না, পড়াশোনা করে ইউরোপে শুধুমাত্র যে অড জব করা লাগে এই ধারণাটা ভেঙে দিতে আমি কয়েকটা ভিডিও করব যে যারা ভালো ভালো জব করতেছে ইউরোপে, আর এটার ফল একমাত্র পড়াশোনা শেষ করা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ স্যার ওয়ান্স অ্যাগেইন ফর জয়েনিং উইথ আস। It was really very useful informations and I think it will work for the students. Thanks again. আপনাকে আল্লাহ এবং হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। Allah Hafiz. Take care.